আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে গড় ভোটের হার ৩৬%। নির্বাচন কমিশনের তথ্য, সর্বোচ্চ ভোটের হার জয়পুরহাটের ক্ষেতলালে ৭৩%। আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের ব্যক্তিগত সফরে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। নওগাঁয় ১০ বছর বয়সের পর থেকে হাত পা ছোট, চিকন ও বেঁকে শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছে ৪ ভাই বোন। অসহায়ভাবে দিন কাটছে পরিবারটির। এবং সীমান্তবর্তী জেলা শেরপুরে ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম থাকায় হতাশ কৃষকরা। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে গড়ে ভোট পড়েছে ৩৬.১%। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এ তথ্য জানান। এর মধ্যে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া ২১ উপজেলায় ভোট পড়ার হার ৩১.৩১% এবং ব্যালটে ভোট নেওয়া ১১৮ উপজেলায় গড়ে ৩৭.২২% ভোট পড়েছে। সর্বোচ্চ ভোটের হার ছিল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৭৩.১৬%, আর সবচেয়ে ১৭% ভোট পড়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। আগামীকাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের ব্যক্তিগত সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি টুঙ্গিপাড়ার দাঁড়িয়াকুল সমবায় সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় সমিতির সদস্যদেরকে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী সফরকে নিরাপদ এবং সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের সার্বিক সমন্বয়মূলক কাজ সম্পাদন হয়েছে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সফরটি সুন্দর, সফল এবং নিরাপদ হবে। খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে রংপুরের পীরগঞ্জের ফতেপুরের গ্রামের বাড়িতে প্রয়াত এই বিজ্ঞানীর কবরে শ্রদ্ধা জানানো হয়। জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ, মেরিন একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার কবরে দোয়া ও মোনাজাত করা হয়। ১৯৪২ সালে ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের ফতেপুরে ওয়াজেদ মিয়া জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ৯ মে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের বর্ষা। বুধবার রাতে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রজাপতি মার্কা প্রতীকে বর্ষা পেয়েছেন ৫৪,২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস মার্কা প্রতীকের প্রার্থী আরতি দত্ত পেয়েছেন ২৩,৫৫২ ভোট। এদিকে নির্বাচিত হওয়ার পর সকাল থেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। শৈশবে ওরা ছুটে বেরিয়েছে গ্রামের পথে প্রান্তরে। এখন তারাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। ১০ বছর বয়সের পর থেকেই একই পরিবারের ৪ ভাই বোনের হাত পা ছোট, চিকন ও বেঁকে যাওয়ায় হয়ে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী। সন্তানদের এমন পরিস্থিতিতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মা। এ অবস্থায় অসহায়ভাবে দিন কাটাচ্ছে পরিবারটি। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের একই পরিবারের শারীরিক প্রতিবন্ধী ৪ ভাই বোন। নেই হাঁটার শক্তি, পারে না দাঁড়াতেও। অন্যের সাহায্য নিয়ে করতে হয় চলাফেরা। জন্মের পর সুস্থ স্বাভাবিক ছিল আব্দুল হাকিম, আলমগীর, সালমা ও আব্দুর রহমান।
বয়স বাড়লেও বাড়েনি তাদের উচ্চতা। 10 বছর বয়সের পর থেকেই হাত পা ছোট, চিকন ও বেঁকে হয়ে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী। অর্থের অভাবে ভালো কোনো ডাক্তার দেখাতে পারেনি পরিবারটি। এখন এদের বয়স 27 থেকে 33-এর মধ্যে। আমরা শারীরিক প্রতিবন্ধী, হাত বাঁকা, পা বাঁকা, বল পায় না, হাঁটতে পায় না, চলতে পায় না। 10 বছর আগে চলতে পারতাম, হাঁটতে পারতাম, বাড়ি যেতাম, বাড়িতে থাকা লাগে, বাড়াতে পারি না। এখান থেকে আসুন সবাই, একটু আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন আর্থিকভাবে, আপনাদের কাছে অনুরোধ করছি। বর্তমানে তাদের দৈনন্দিন কাজে সহায়তা করছেন সৎ মা। নিজের সন্তান না হলেও প্রতিবন্ধী 4 জনকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন মোসাম্মদ কমলা। আমি এদের সবকিছু করতে হয়, কাপড় চোপড় ধুয়ে দিতে হয়, গা মাথা ঘুষে দিতে হয়, খাবার নিয়ে যে তাদের মুখের সামনে দিতে হয়, আবার সেগুলো আবার সরিয়ে নিয়ে আসতে হয়। দিন দিন বয়স হয়ে যাইতেছে, শরীর ভারী হয়ে যাইতেছে, আর পারে না। এখন আমরা যদি গাড়ি তুলে দিই তাহলে আসে, আবার গাড়ি তুলে দিলে বাসে চলে যায়। সমাজে বিত্তবান মানুষ আছে, তারাও যদি একটু সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তোবা তাদের পরিবারটা একটু দুঃখ দুর্দশা তাদের কিছু হয়তোবা লাঘব হতো। প্রতিবন্ধী এই পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমি সেটাও ইউনোকে বলছি যে ঢাকায় নিয়ে তাদের যদি ভালো চিকিৎসা দেওয়ার মতো অবস্থা থাকে আমরা সেটাও করব। সরকার সহ সমাজের বিত্তবানরা প্রতিবন্ধী এই 4 ভাই বোনের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 5 ঘন্টা বন্ধ থাকার পর আবারও উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে। রাত 3টার দিকে ঈশ্বরদীর মুলাডুলিতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আটকে পড়ে কয়েকটি আন্তনগর ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর সকাল 8টা 10 মিনিটে পুনরায় রেল চলাচল শুরু হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনা তদন্তে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সীমান্তবর্তী জেলা শেরপুরে ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম থাকায় হতাশ কৃষকরা। বর্তমানে সব ধরনের মোটা ধান প্রকারভেদে 750 টাকা থেকে 900 টাকা পর্যন্ত এবং চিকন কাটারি ধান 1000 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম কমে যাওয়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন বলে জানান তারা। একে তো দাম কম, তার উপর বাজারে ধান বিক্রির জন্য নিয়ে গেলে 1 মণে 42 কেজি করে দিতে হচ্ছে। অর্থাৎ 42 কেজিতে 1 মণ হিসেবে ধান কিনছেন আড়তদার ও পাইকাররা। এতে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আড়তদার, পাইকার ও ব্যবসায়ীরা বলছেন ধান ভেজা, আর্দ্রতা কম ও ময়লা আবর্জনা থাকায় প্রতি মণে 2 কেজি বেশি নেওয়া হচ্ছে। এদিকে মোটা ধানের দাম কমপক্ষে 1000 টাকা ও চিকন ধানের দাম 1200 টাকা পেলে কৃষকরা কিছুটা লাভবান হতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাজার দাম নাই, 700 টাকা মোটা ধান। মোটা ধানটা 1000 টাকা আইতো, তাহলে কিছুটা পুষতো। চিকন ধানটা যদি 1200 টাকা থাকতো তাহলে মোটামুটি চলতো, আমরা কি পুষতো। ধানের আমগর ক্ষেতর তো করে আইছে 900 1000 টাকা, আর বাজারে আনি 700 টাকা ধানের দাম কইতাছে। আগে 40 কেজি 1 মণ, ওখানকার মনে করলেন 42 কেজি 1 মণ নিতেছে। আম উৎপাদনের প্রসিদ্ধ অন্যতম জেলা মেহেরপুরে এবার ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গেল বছরের তুলনায় এবছর আম ও লিচুর মুকুল কম আসায় চিন্তিত ছিলেন চাষিরা। তার উপর তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হয় অবশিষ্ট আম লিচুর গুটি। এমন পরিস্থিতিতে ক্ষতির সম্ভাবনার কথা স্বীকার করে বাগানে ঘন ঘন সেচ দেওয়ার পরামর্শ দেয় কৃষি বিভাগ। তারপরও বিভিন্ন ধরনের পোকার আক্রমণের পাশাপাশি ফল ঝরে যায় বলে অভিযোগ আম চাষিদের। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, বোম্বাই সহ নানা জাতের আম উৎপাদনের সুখ্যাতি রয়েছে মেহেরপুর জেলায়। শুধুমাত্র আম নয়, লিচু বাগানেও একই অবস্থা। খরতাপে অধিকাংশ লিচুর গুটি ঝরে পড়ায় বড় লোকসানের আশঙ্কা বাগান মালিকদের। আগামী 25 মে গাছ থেকে গোপালভোগ জাতের আম পাড়ার মধ্য দিয়ে নাটোরে শুরু হবে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। সকালে জেলা প্রশাসক আবু নাসের ভুইয়ার সভাপতিত্বে নিরাপদ আম লিচু সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত এক বিশেষ সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় 25 মে গোপালভোগ, 30 মে রানী পছন্দ ও ক্ষীরসাপাত, 5 জুন লক্ষণভোগ, 12 জুন ল্যাংড়া, 20 জুন মোহনভোগ, 25 জুন হাড়িভাঙা ও আম্রপালি সহ পর্যায়ক্রমে 20 আগস্ট পর্যন্ত বিভিন্ন জাতের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া 2 মে মুজাফফর ও 27 মে বোম্বাই ও চায়না 3 জাতের লিচু সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়।
নাটোর জেলায় প্রায় 4,500 হেক্টর জমিতে আম বাগান ও 1,000 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলা, নিরীহ মানুষদের হত্যা ও রাফা অবরুদ্ধ রাখার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী মহানগরী শাখা। মিছিলটি মহানগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ থেকে বক্তারা গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান। বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহার ও নিম্নস্তরের সিগারেট বন্ধ সহ 5 দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ি শ্রমিকরা। দুপুরে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের ব্যানারে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক হারিক হোসেন, সহসভাপতি নাজিম উদ্দিন, বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ কর্মসূচিতে বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গায় একই স্থানে বহু বছর ধরে বসবাস করে চলেছে শত শত বাদুড়। এ যেন বাদুড়ের সাম্রাজ্য, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকছে এলাকাটি। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। অনেকটা হারিয়ে যেতে বসেছে স্তন্যপায়ী প্রাণী বাদুড়। দেশের অন্য কোথাও দেখা না গেলেও চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে জোয়ারদারের বাড়ির তেঁতুল গাছে দেখা মেলে শত শত বাদুড়। শত বছর ধরে বসবাস করায় এলাকাটি বাদুড়তলা নামেই পরিচিত। দিনভর তেঁতুল গাছের ডালে উল্টো করে ঝুলে থাকে এসব বাদুড়। সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি দেখতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে সব বয়সী মানুষ। বাদুড়ের অবাধ বিচরণ দেখে মুগ্ধ তারা। তেঁতুল গাছে বাদুড় কিন্তু আমি জন্ম থেকে আমি দেখতেছি যে বাদুড় তেঁতুল গাছে থাকে। এবং আমাদের সবসময় কিচির মিচির আওয়াজ করে, শুনতে খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে বাদুড় দেখতে। এই বাদুড়গুলো চুয়াডাঙ্গার একটা ঐতিহ্য এবং বাদুড়তলা নামে একটা জায়গারও স্থান আছে। এখন বিলীন হয়ে গেছে, বাদুড় কোথাও দেখা যায় না। আমরা ছোট থেকে দেখতে পাই যে চুয়াডাঙ্গা শহরে একটা জায়গায় একটা তেঁতুল গাছে বাদুড় থাকে। আমার দাদু আছে ইসুফ জোয়ারদার, এই বাদুড়কে বলা হতো যে ওনার টাকা, হ্যাঁ, মানে ইসুফ জোয়ারদারের টাকা বাদুড়কে বলা হতো। তো এই জন্য এই বাদুড় থেকে আমরা এখনো লালন পালন করি। আমার চাচারা এখনো পানি টানি গাছে দেয়। প্রাণীটির প্রতি ভালোবাসা থেকে কোটি টাকার সম্পত্তি আজও ফেলে রেখেছেন ইউসুফ জোয়ারদার ও তার বংশধর। স্তন্যপায়ী এই প্রাণীটি এখন দেশে অনেকটাই বিলুপ্তির পথে, কিন্তু পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাদুড়ের মতো এসব প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল প্রয়োজন বলে মনে করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রকৃতির ভারসাম্যের জন্য যেমন সব প্রাণীর প্রয়োজন আছে, এবং বাদুড়ও একটি প্রকৃতির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তাই বাদুড়ের এই প্রজন্মটি রক্ষার দাবি চুয়াডাঙ্গাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত দেশ গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কলেজের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরাফত হোসেন, পুলিশ সুপার মুক্তাধর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক AKM দিদারুল আলম। পরে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল সহ 15 দফা দাবি আদায়ে বরিশালে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। রহমতপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে তারা এ বিক্ষোভ করেন। কর্মসূচিতে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 এর সকল কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি, এই প্রতিপাদ্যে যশোরে শুরু হয়েছে 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা স্কুলে এ আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। মেলায় নানা ধরনের প্রজেক্ট প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।
জেলার ৮ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।